আসসালামু আলাইকুম। আমি রাকিবুল হাসান ইফতি পড়াশোনা করছি শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজে। তো আমি যতটুকু আজকের আমাদের এই ভিডিওটা মূলত অন্যান্য যে টিপিক্যাল ভিডিওগুলো আছে ওগুলো থেকে একটু ব্যতিক্রম হবে। তো আজকের এই ভিডিওটা ফুললি ডেডিকেটেড করা হচ্ছে এই মেডিকেল 26-27 সেশনের যারা মেডিকেল অ্যাডমিশন টেস্টে অ্যাপিয়ার করবা অ্যাসপাইরেন্ট আছে তাদের জন্য। তো যতটুকু জানি যে তোমাদের গতকালকেই এই এইচএসসি শেষ হয়েছে। তো অভিনন্দন সবার প্রথমেই। অনেক চড়াই উতরাই পার করে তোমরা এতটুকু আসছো। তো আর চার হয়তো 3, 3.5 বা 4 মাসের মধ্যে ইনশাল্লাহ তোমরা মানে হোয়াইট কোয়ার্টের যে স্বপ্ন তোমরা ছোটোবেলা থেকে দেখে আসছো, তো ওই জায়গায় তোমরা এর প্রাথমিক যেই স্টেজ ওই জায়গায় তোমরা অ্যাপিয়ার করবা। তো এখন যে মেইন জিনিসটা ওইটা হচ্ছে তোমার সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস, কোচিং সেন্টার বাছাই করা। তো প্রথমে আমি তোমাদেরকে একটা জিনিস বলবো যে হাইপ মার্কেটিং এগুলো দেখে মানে তোমরা যেন কোথাও ভর্তি না হও, বুঝছো? এর আগে কথা হচ্ছে কি, এটা কোনো প্রমোশনাল টাইপের ভিডিও না, বুঝছো? আমি নিজেও যেহেতু সেকেন্ড টাইমার ছিলাম, তো আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে তোমাদের সাথে এই কথাগুলো শেয়ার করতেছি। তোমরা দেখো কোন জিনিসটা মানে তুমি দেখো এই যে অ্যাডমিশন টেস্টে যে মার্কেটটা আছে ওই জায়গায় সবাই ভালো এখন বর্তমানে। রেটিনা বলো, উন্মেষ বলো, মেডিওলজি বলো, এসিএস, পরে হচ্ছে হালকেনস্টেইন, মোটামুটি সবাই ভালো। কিন্তু এখন দেখো তোমার সব ভালো যে তোমার সাথে ফিট খাবে ব্যাপারটা কিন্তু এরকম না। তো তুমি দেখবা কোন কোন জিনিস ক্রাইটেরিয়া মানে তোমার মানে কিছু ক্রাইটেরিয়া থাকে না, যেমন ধরো এই যে 10টা, এটা হচ্ছে মেইন 10টা ক্রাইটেরিয়া। এগুলো দেখো কোনটা তোমার সাথে মানায়, হুম, মিলে কোনটা, ওইটা তুমি ওখানে তুমি ভর্তি হবা। তো প্রথমে যদি আমি আসি, ক্রাইটেরিয়া নাম্বার 1 টিচিং স্টাইল। তো অর্থাৎ কার পড়ানোর স্টাইলটা তোমার ভালো লাগে, ঠিক আছে? অনলাইন অফলাইন দুইটার কথাই বলতেছি আমি, বুঝছো? অনলাইন অফলাইন। তো এখন বর্তমানে অফলাইনের তুলনায় অনলাইনের যে টিচাররা আছেন তারা সাধারণত ভালো হন, বুঝছো? তো অফলাইনের থেকে আমি নিজে যেটা করতাম যে আমি উন্মেষের ওই তোমার অনলাইন কোর্সে ভর্তি ক্লাসে ছিলাম। আর অফলাইন ক্লাসে যাইতাম না, এটা হচ্ছে সেকেন্ড টাইমের কথাই বলতেছি আমি। আর ওদিকে রেটিনাতে পরীক্ষা দিতাম, এক্সাম এক্সাম দিতাম। এক্সাম যে ব্যাচ আছে ওইটা হচ্ছে রেটিনাতে। তো আমি যেটা বলবো, আমি যেহেতু উনমেষে করতাম তো উনমেষেরগুলো আমার ভালো লাগতো। তুমি দেখো কোন কার টিচিং স্টাইলটা তোমার ভালো লাগে, ঠিক আছে? টিচিং স্টাইলের মধ্যে তুমি দেখো জিনিসটা দেখবা যে মানে কে কনসেপ্টটা বোঝায়, আর কে শুধুমাত্র শর্টকাট করে মানে এমসিকিউ মিলায় দেয়, বুঝছো? এটা যেন না হয়। কারণ তোমার কিন্তু মোটামুটি 3-4 মাস কিন্তু মোটামুটি জিনিসটা মনে রাখা তোমার এক্সাম হল পর্যন্ত সেটা কিন্তু নিয়ে যাইতে হবে। এখন সবই যদি তুমি গটবাটা মানে মুখস্থ করো তখন কিন্তু তুমি এত কিছু মনে রাখতে পারবা না। সুতরাং আমি তোমাকে বলবো যে মোটামুটি একদম ডিপ কনসেপ্টে যাও না, আহ, যতটুকু দরকার পড়ে একদম মাস্ট ততটুকুতে থাইকো। আর আরেকটা বিষয় হচ্ছে কি, তোমার টিচিং স্টাইল যেটা বললাম ওইটা দেখবা ফার্স্ট অফ অল। পরে সেকেন্ড হচ্ছে ফ্যাকাল্টি যে কোয়ালিটি, অর্থাৎ মানে টিচারদের যেই ডিপার্টমেন্টটা আছে, ঠিক আছে? ফিজিক্স, কেমিস্ট্রি, পরে হচ্ছে বায়োলজি, জিকে ইংলিশ মোটামুটি জিকে কিন্তু তোমরা এতদিন পড়ো নাই, বুঝছো? এই জিনিসটা তোমাদের জন্য নতুন হতে পারে। আর এখন কিন্তু জিকের যে সিলেবাসটা এটা কিন্তু খুব বড় হয়ে গেছে, খুব ভাস্ট করে ফেলছে। তো এই জিনিসটা তোমরা একটু দেখবা, মানে খুব সমস্যার মধ্যে পড়বা। তো প্রতিদিন অল্প অল্প করে পড়লে ইনশাল্লাহ হয়ে যাবে, ওইটা নিয়ে আলাদা আলোচনা হবে, সমস্যা নেই। তো এখন দেখবা যে টিচার কিরকম, মানে যেমন ধরো উন্মেষে যেহেতু আমি ছিলাম, তো উন্মেষের মধ্যে আমার যেমন বায়োলজির যে শাওন ভাই আছেন, তো তার পড়াটা আমার খুব ভালো লাগতো। তো এমন কিছু টিচার থাকেন, বুঝছো, সব জায়গায় তো থাকেন। তো এটা দেখবা ফ্যাকাল্টি কোয়ালিটি কারটা ভালো কারটা কি। পরে হচ্ছে 3 নাম্বার হচ্ছে এক্সাম সিস্টেম। তো এই এক্সাম সিস্টেমের ক্ষেত্রে আমি তোমাদেরকে মানে যেহেতু আমি উন্মেষ রেটিনা দুইটাতেই ছিলাম, তো আমার কাছে এক্সাম হিসেবে মানে সিস্টেম হিসেবে তোমার রেটিনাটাকে আমি মানে আগায় রাখবো, উন্মেষ থেকে, ঠিক আছে? কারণ কি, এটার হচ্ছে তোমার যেমন ধরো রেটিনার যেই কোশ্চেনটা ওইটা আমার কাছে মনে হয়েছে আসলে স্ট্যান্ডার্ড, বুঝছো? ধরো রেটিনার যেই
মানে উন্মেষেরটাও স্ট্যান্ডার্ড, কিন্তু ধরো রেটিনা যদি কোশ্চেন করে, ধরো রেটিনার কোশ্চেন হার্ড করলো, হার্ড, তখন রেটিনা হার্ড করলে তখন মানে তোমার মেইন এক্সামে যেই স্ট্যান্ডার্ডটা ওটা সাধারণত ওটা কাছাকাছি রাখে। আর উন্মেষ যদি হার্ড করে তখন সেটা আসলে ওই রকম স্ট্যান্ডার্ডের মধ্যে পড়ে না সাধারণত, আমি যেটা দেখছি। যেমন ধরো রেটিনাতে হার্ড, তুমি একটা জিনিস জানো কি না, যে আমাদের মেডিকেল অ্যাডমিশন টেস্টে যে মেইনটাতে, হ্যাঁ ওইটাতে তোমার কিন্তু প্রায় 80% মতো কোশ্চেন আসে মেইন বুক থেকে। মেইন বুক বলতে কি বুঝাইতেছি, যেমন ধরো তুমি গাজী আজমল স্যারের বই পড়ছো, পরে হচ্ছে হাসান স্যারের বই পড়ছো, আবার হচ্ছে ওইদিকে ফিজিক্সে ইসাক স্যার, পরে কেমিস্ট্রিতে হাজারি নাকসার, তো তাদের বই থেকেই মোটামুটি 80% কোশ্চেন আসে। এছাড়া আর বাকি যেই বইগুলো আছে, যেমন ধরো তুমি মাজেদা ম্যামের বই বলো, বা পরে হচ্ছে তপন স্যারের বই বলো, ওগুলো থেকে মোটামুটি ধরো 20%, ধরো আমি ধরলাম 20% আসে। তো রেটিনা যদি হার্ড করে তখন জিনিসটা হয় কি, তারা এই মেন বুকে থেকে আনবে, কিন্তু জিনিসটা হচ্ছে একদম খুব খুঁটিনাটি জায়গা থেকে আনবে, বুঝছো, মেন বুকের যেগুলো নাকি তোমার মানে তাদের কথা হচ্ছে পুরো মেন বুক তোমার পড়তে হবে, বুঝছো। আর উন্মেষ যদি হার্ড করে তখন দেখা যাবে কি, এই যে মানে যেগুলো নাকি নন মেজর যে বইগুলো আছে, ওই রাইটারের বই মানে ওই জায়গা থেকে কোশ্চেন করা খুব বেশি বেশি। তো এটা আসলে মানে খুব একটা আমার পছন্দ না। তো আমি এক্সাম সিস্টেম হিসাবে তোমার রেটিনাকে আগায় রাখবো। তুমি অন্যান্য ইসেও দেখবা, আমি উন্মেষ রেটিনা যেহেতু করছে সেই হিসাবে বললাম। তো অন্যান্য ইসেও দেখবা যে মানে কোন কোচিং সেন্টারে কীরকম এক্সাম সিস্টেম, কোনটা ভালো হয় ওটা দেখে পরে করবা, ভর্তি হবা। পরে 4 নাম্বার যদি আমি বলি কোশ্চেন ব্যাংক এবং স্টাডি ম্যাটেরিয়ালস, তো এটা প্রত্যেকটা এসেই দেয় কোচিং সেন্টারই। তবে উদ্ভাসের মানে উন্মেষের যেই মানে ম্যাটেরিয়ালস, ওটা আসলে আমার কাছে মনে হয়েছে যে রেটিনা থেকেও ভালো। ঠিক আছে, অন্যান্য ইস্যু কীরকম এটা আমি আসলে খুব একটা জানি না, তবে আমার কাছে মনে হয়েছে যে উন্মেষের যেই স্টাডি ম্যাটেরিয়ালসগুলো ওগুলো খুব মানে গোছানো হয়, খুব গোছানো হয়। তো তুমি এরকম করে তুমি মানে আমি যেরকম করে মানে একটা করলাম, তুলনা করলাম, তুমি ওইটাও দেখবা, তুলনা করবা, অন্যান্য ভাইদের ভিডিও দেখবা, তারা কোনটাকে প্রেফার করতেছেন, সব মিলে জিনিসটাই করবা। আর আরেকটা জিনিস হচ্ছে কি, তুমি এখনই এক জায়গায় ভর্তি হয়ে যাও না, আগে তুমি তাদের ডেমো ভিডিও দেখো, বুঝছো, ডেমো ক্লাস দেখো, ডেমো ক্লাস দেখে তারপর তোমার যেটা ভালো লাগে। ডেমো ক্লাস ছাড়া তুমি মনে করো যে মার্কেটিং দেখে তুমি একটা জায়গায় ভর্তি হলা, পরে দেখলা যে আসলে ভালো লাগতেছে না, তখন কিন্তু জিনিসটা আসলে মানে ব্যাপারটা অন্যরকম হয়ে যায়। তো যাই হোক, এরপরে যদি আমি বলি পারফরমেন্স অ্যানালাইসিস, অর্থাৎ মানে তুমি তো একটা ব্রাঞ্চে থেকে এক্সাম দিবা, তাই না? তো ধরো মানে তোমার ক্লাসে যতজন, ধরো 100 জন আছে, ঠিক আছে, এখন মেডিকেল অ্যাডমিশন টেস্টে তো 100 জন পরীক্ষা দেবে না, সেখানে তো পরীক্ষা দেবে ধরো 1,40,000, ধরো কথা কথা 1,40,000। তো সবার সাথে তো মনে করো যে একটা করা যেত, যে ধরো তুমি তোমার যে ক্লাসের মধ্যে ওইটাতে তুমি ধরো 100 আসছো, মানে 1 নাম্বার হইছো 100 জনের মধ্যে। তো কিন্তু তুমি যদি মানে ওভারঅল হিসাব করো তখন কিন্তু দেখা যাবে যে হয়তো তুমি 4,000, ধরো কথা কথা 4,000 আসলা। তো তাহলে তোমার কি জিনিসটা আসলে আগে থেকে একটা মানে ধারণা হলো যে না আমার আসলে পড়া এরকম যাইতেছে, এতটুকু মানে এভাবে এভাবে জিনিসটা কি ইমপ্রুভ করতে হবে। তো পারফরমেন্স অ্যানালাইসিস জিনিসটা করো, এটা উন্মেষ রেটিনা দুইটা হয়, ভালো হয়। তো তবে আমি যদি বলি যে পারফরমেন্স অ্যানালাইসিসের ক্ষেত্রে তোমার রেটিনা জিনিসটা আসলে ভালো। কারণ কি, কারণ রেটিনার যেই সাধারণত মেডিকেল অ্যাডমিশন টেস্টে যারা অ্যাপিয়ার করে অ্যাসপাইরেন্ট আছে, মানে করলে যারা মেডিকেল অ্যাডমিশন টেস্টে, তারা মোটামুটি সাধারণত বেশিরভাগের ক্ষেত্রেই রেটিনাতে অ্যাডমিট থাকে। তো যখন তারা পরীক্ষাতে সবাই, তখন দেখা যায় কি মানে তোমার মেরিটটা বোঝা যায় যে হ্যাঁ আসলে কতর মধ্যে আছে। তো আর আরেকটা জিনিস কি, এক্সাম সিস্টেমের ক্ষেত্রে একটা জিনিস বলতে ভুলে গেছি, যে তুমি অনলাইনে পড়ো আর অফলাইনে পড়ো, এটা আমার কোনো সমস্যা নেই, তবে আমি তোমাকে একটা জিনিস বলবো কি, তুমি অফলাইনে অবশ্যই পরীক্ষা দেবা, বুঝছো, অফলাইনে পরীক্ষা দেওয়া মাস্ট, মাস্ট। কারণ কি, তুমি যে ফাইনাল পরীক্ষাটা দিবা ওটা কিন্তু অফলাইনে, অনলাইনে না। আবার অনেক সময় হয় কি তোমার অনলাইনে তোমার মানে অনেক সময় হয় কি তোমার
পরীক্ষাটা ভালো হয়, কিন্তু তোমার সেম কোশ্চেনটাই তোমাকে যদি অফলাইনে দেওয়া হয় তখন মানে এনভায়রনমেন্ট ইত্যাদি ইত্যাদির কারণে না হয় কি তোমার মানে এতটা মার্ক আসে না, বুঝছো? তো সেই হিসেবে তুমি যদি অফলাইনে দিতে থাকো তখন কি তোমার মানে একটা ইউজ টু হয়ে যাবা, বুঝছো? আর আরেকটা জিনিস আমি বলবো, তুমি মানে যেহেতু মোটামুটি 10টা বাজেই সাধারণত মেইন এক্সামটা, তুমি এখন থেকে একটু ট্রাই করো যে 10টা বাজে যেন তোমার একটা পরীক্ষা মানে দেওয়ার ট্রাই করবা, বুঝছো? তাহলে তোমার ব্রেন মানে একটা ইউজ টু হয়ে যাবে যে হ্যাঁ 10টা বাজে পরীক্ষা দিতে হয়। তো আমি এই জিনিসটা করতাম, তো তোমরা ট্রাই করো আর কি। 6 নম্বরে যদি আমি বলি ডাউট সাপোর্ট, তো এই জিনিসটা হচ্ছে মানে তোমার একটা জিনিস সমস্যা হলো, তুমি তো আর অফলাইনে সবগুলো সমস্যার সমাধান করতে পারবে না, তখন তোমার অনলাইনেই তো মানে করতে হবে, অনলাইনের থ্রুতেই করতে হবে সলভগুলো। তখন তোমার মানে আমি ওই রেটিনা উন্মেষ দুইটাতেই করেছি, তবে আমার কাছে মনে হয়েছে যে উন্মেষের আসলে সাপোর্ট সিস্টেমটা খুব ভালো হয়, তো খুব দ্রুত করে। তো তুমি এরকম করে তুমি দেখো, মানে তুমি যেই জায়গায় নিয়ত করছো যে এই জায়গায় ভর্তি হবা, ধরো এসিএস বা এই বন্দি পাঠশালা, তুমি যেখানে দেখো ওই জায়গা ওইখানেও তুমি দেখবা যে ডাউট সিস্টেমটা কীরকম ভালো হয়। আচ্ছা, 7 নম্বরটা যদি বলি ক্লাস শিডিউল, তো ক্লাস শিডিউলের ক্ষেত্রে অর্থাৎ মানে তোমার শিডিউলের সাথে মানায়। ধরো কথা কথা তুমি এরকম টাইমে তোমার একটা ব্যাচ পড়লো যখন কি তোমার নিজের পড়ার রুটিন, বুঝছো? তো এরকম যদি হয় তখন কিন্তু তোমার আসলে একটু গোলায় মেলে যায়। তো এই জিনিসগুলো একটু দেখবা, খেয়াল রাখবা। আর 8 নাম্বার যদি আমি বলি সাকসেস রেকর্ড, অর্থাৎ তাদের মানে একটু অভিজ্ঞতাটাও দেখবা যে মানে পিছন থেকে তাদের এখান থেকে কয়জন চান্স পাইছে, ঠিক আছে? এটা লেজিট ভাবে দেখবা যে কয়জন চান্স পাইছে, মানে তাদের সাকসেস রেট কিরকম, ভালো নাকি, মানে সব মিলে একটু দেখো। 9 নম্বর যদি বলে এনভায়রনমেন্ট অ্যান্ড ডিসিপ্লিন, তো অর্থাৎ এনভায়রনমেন্টটাকে পরীক্ষার মানে যে পরীক্ষা এক্সাম সেন্টার যেটা মানে মেইন অ্যাডমিশন টেস্টের ওইটার কি উপযোগী কিনা বা ওইটার সাথে মানে মিলে কিনা ওইটাও একটু দেখো, ডিসিপ্লিনগুলো একটু দেখো। তো আমি উন্মেষ রেটিনা দুইটার মধ্যে আমি এই ক্ষেত্রে রেটিনাকে আগায় রাখবো। তাদের যে এনভায়রনমেন্টটা আসলে মানে মেন অ্যাডমিশন টেস্টের মতোই অনেকটা কাছাকাছি হয়, আর ডিসিপ্লিনগুলো খুব সুন্দর হয়। যেমন ধরো তুমি মানে এরকম হয় কি, ধরো কথা কথা তোমার একটা কোনো একদিন তুমি যাইতে পারো নি, ধরো ফ্যামিলি ফাংশনের কারণে তুমি দেখবা কিছুক্ষণ পরেই তোমার মানে বাসায় কল আসছে যে আপনার স্টুডেন্ট কিন্তু আজকে পরীক্ষা দিতে আসেনি, বুঝছো? কিন্তু উন্মেষে কিন্তু জিনিসটা এরকম না, উন্মেষে হচ্ছে যার দিতে মন চাইছে দিবেন, না না দিতে মন চাইলে দিবে না, শেষ, এটা কোনো খোঁজ খবর রাখবে না। তো সেই হিসেবে আমি বলবো যে রেটিনাটাই করেও একটু পিছন থেকে আর্ট দিলে মানে পড়াটা একটু ভালো হয়। আর সর্বশেষ যদি আমি বলি যে কোস্ট ভার্সেস ভ্যালু, তো টাকা পয়সার ব্যাপারটা একটু খেয়াল রেখো যে কোনটা মানে তোমার সাথে মানানসই হয়, ভ্যালুটাও দেখবা। তো সব এই এই ছিল আজকের এই ভিডিও। তো সব মিলিয়ে আর কি দেখবা, আমি উন্মেষ রেটিনা দুইটার কথা বললাম, তুমি এটা তো এক্সাম্পল হিসেবে উন্মেষ রেটিনা আলোচনা আসলো, কিন্তু তুমি কিন্তু মানে যেখানেই যাও এই সবগুলো কিন্তু তুমি একটু মাথায় খেয়াল রাখো। তো আজকের ভিডিও এতটুকুই থাকুক, তো পরবর্তী ভিডিওতে আমরা নতুন কোনটা জিনিস মানে আলোচনা করব। তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।